গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তারাই গ্রহণ হয় না। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। দুপাত্র শেষ করে এক রাতে ডিনারের কথা ভাবছিল। এই সময় মালিনীর ফোন এলো। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? না তো। এখানে হচ্ছে, দারুণ বৃষ্টি। রাস্তায় জল জমে যাবে। ধুর, আপনি বড় বেরসিক। ঘরে বসে বৃষ্টির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়েছে? রঞ্জন জিজ্ঞাসা করল। না, আজ আপনার গলায় একটু অন্যরকম লাগছে। সর্দি হয়েছে? না তো। বলেই খেয়াল হলো ও ও ও মানে কিছুদিন থেকেই মন খারাপ হয়ে যাচ্ছিল সন্ধ্যের পর। খুব ডিপ্রেসড লাগছিল। খাওয়ার আগে 3 কি 2 পেগ হুইস্কি খাচ্ছি। গলার স্বর সে কারণে একটু পাল্টেছে। অকপট সত্যি কথা বলে ফেলল রঞ্জন। আগে কখনো খেতেন না? না, তবে 2 পেগ খাচ্ছি শুনে দেবদাস হচ্ছি ভাববেন না। না না, তা ভাবছি না। ভাবছি ছেলেদের কি সুবিধে, মন খারাপ হলে মদ খেতে পারে। মেয়েরা সংস্কারে জড়িয়ে থাকে, মদ তাদের কাছে ঘৃণ্য বস্তু। হয়তো। আমি আমার কোনো সংস্কার নেই। মুশকিল কি জানেন, ছেলেবেলায় এমনভাবে মানুষ হয়েছি যে ভাবতেই পারি না কোনো দোকানে গিয়ে মদ কিনছি। রাস্তায় চলার সময় অনেক মদের দোকান চোখে পড়ে, সেখানে কোনো মহিলাকে ঢুকতেও দেখি, কিন্তু নিজে ঢুকছি ভাবলেই শরীর আজকাল কেমন করে ওঠে। তাই এ জীবনে বাড়িতে বসে খাওয়া হবে না। তাই রঞ্জন বুঝতে পারছিল না কতটা বলা যায়। ছাড়ুন এসব। মেয়ে কেমন আছে? ভালো। আসুন না একদিন। আমি তো গিয়েছি, আপনি এবার আসুন। কবে আসছেন? সেই শুরু হলো, এবং একতরফা। রঞ্জনী যেত, মালিনী বলতো, তুমি এসো, তোমাদের পাড়ায় বার দুয়েক গেলেই গল্প তৈরি হবে। এ পাড়ার কেউ ওসব নিয়ে মাথা ঘামায় না। অতএব প্রথম সপ্তাহে 1 দিন, 2 দিন, শেষ পর্যন্ত 3 দিন না দেখা করলে শান্তি হতো না রঞ্জনের। মুখে না বললেও মালিনী সেই কয়েকদিন ঘরের বাইরে যাচ্ছে না, এবং সকালেই এক এক দিন এক এক রকম খাবার তৈরি করে রাখছে রঞ্জন আসবে বলে। তারপর সেই রাতটা এলো। একটি ইংরেজি ছবির সিডি নিয়ে গিয়েছিল রঞ্জন পাড়ার দোকান থেকে ভাড়া নিয়ে। ছবিটার খুব নাম হয়েছে এবং ওরা কেউ দেখেনি। মালিনী বলেছিল আজ রাত্রে খেয়ে যাবে। সারাদিন 3 ফোনে কথা হয়, কথা না থাকলেও কথার জন্য কথা। মাঝে মাঝে রঞ্জনের মনে হয় 19-21 ছেলে মেয়েদের যে প্রেম, তার থেকে কোনো অংশে কম নয় তাদের আবেগ। সেই রাতে ছবি দেখতে দেখতে বৃষ্টি নামল, তুমুল বৃষ্টি। খাওয়া শেষ হতে রাত 10:30। মালিনী জানলায় ছুটে গিয়ে রাস্তা দেখল কপাট ফাঁক করে। যে রাস্তায় সাধারণত জল জমে না সেখানেও ঢেউ খেলছে। তারপর রাস্তায় আলোগুলো নিভে গিয়েছে। মালিনী চিন্তায় পড়ল, কি করে যাবে? চলে যাব। অদ্ভুত, এরকম অবস্থায় তোমার যাওয়া চলবে না। তার মানে এখানে থাকবো? হ্যাঁ, সকালে চা খেয়ে চলে যেও। তোমার তো না যাওয়ার জন্য কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। মালিনী বলল। এই অন্ধকার রাতে জল ঝড়ের মধ্যে রাস্তায় বের হওয়ার চেয়ে ঘরের আরাম অনেক রমণীয়। রাজি হলো রঞ্জন। শুধু একটাই সমস্যা হবে, যদি মিলান বাড়িতে ফোন করে। তাকে না পেয়ে অনেক রাত পর্যন্ত ডায়াল করে যাবে। মেয়েটাকে দুশ্চিন্তায় রাখতে চাইল না রঞ্জন। বলল, ঠিক আছে, তবে আমি একটা ফোন করব। নিশ্চয়ই।
মালিনী কর্ডলেস রিসিভার এনে দিল। বোতাম টিপল রঞ্জন। সঙ্গে সঙ্গে মিলানের গলা। তুমি কোথায়? কেন, ফোন করেছিলি? হ্যাঁ, এখানে তো প্রচণ্ড বৃষ্টি, এক কোমর জল রাস্তায়। আমি একজন বন্ধুর বাড়িতে এসে আটকে গিয়েছি, কি করে ফিরবো বুঝতে পারছি না। রাত্রে অবশ্য এখানে থেকে যেতে পারি। রঞ্জন কথা শেষ করল না। তাহলে এই ঝড় বৃষ্টিতে বেরিও না, কাল সকালে বাড়ি ফিরে ফোন করো। মিলানের কথা শেষ হতেই ঠিক আছে বলে রিসিভার নামালো রঞ্জন। সোফায় বসে হাসছিল মালিনী। বলল, এখন মেয়ে তোমার গার্জেন। যা বলেছ। রঞ্জন বলল, তুমি কখন শোবে? ঘুম এলে। তোমার ঘুম পাচ্ছে? একটুও না, কিন্তু ভাবছি এই শার্ট প্যান্ট পরেই শুতে হবে। পুরুষের রাতের পোশাক বা দিনের পোশাক এ বাড়িতে নেই। লুঙ্গি পরবে? লুঙ্গি অনেককাল আগে শখে পরে কিনেছিলাম, 2-3বারের পর আর পরিনি। সাইজটা বোধহয় হয়ে যাবে। দাঁড়াও। মালিনী উঠে গেল। সব রাতে ভোর হয়, সেই রাতও হয়েছিল। স্বল্পকালের দাম্পত্য জীবনের যৌন অভিজ্ঞতা তেমন উল্লেখযোগ্য ছিল না রঞ্জনের। ও ব্যাপারে ললিতা আর 5টা বাঙালি মেয়ের মতো রক্ষণশীল ছিল। আলো জ্বালতে দিত না, শরীরকে শাড়িমুক্ত করতে তার আপত্তি ছিল। আনন্দিত হতো, কিন্তু তার কাছে ব্যাপারটা অতিশয় গোপনীয় ছিল। আজ রাত্রে সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে অন্য স্বাদ পেল। এই স্বাদ উদ্দামতার। 50 পেরিয়েও নিজেকে নতুন চেহারায় আবিষ্কার করল রঞ্জন। সম্পর্ক তৈরি হয়ে গেল। মাসখানেক বাদে এক সন্ধ্যায় মালিনী বলল, তোমায় একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। সোজা হয়ে বসল রঞ্জন। আমরা ঠিক কি করছি? মানে, উই আর ইন লাভ। ঠিক, কিন্তু আমরা আমাদের কতটুক জানি, চিনি? মালিনী তাকালো। উত্তরটা দিতে পারল না রঞ্জন। যা কিছু ঘটেছে তা স্বাভাবিকভাবেই ঘটেছে। চিন্তা ভাবনা পরীক্ষা নিরীক্ষা করে তো প্রেম আসেনি, সেটাই তো স্বাভাবিক। মালিনী বলল, দেখো, তুমি যা বলো আমি যা বলি তাই আমরা জানি। যা বলিনি তা তো জানতেই পারি না। আমাদের রাগ কতখানি, কতটা নির্মম হতে পারি, কে কতটা স্বার্থপর, প্রয়োজনে কতটা মিথ্যে বলতে পারি, এসব তো অজানা। জীবনের একটা দিক সম্পূর্ণ অজানা রেখে শুধু ভালোবাসার জন্য কি বেঁচে থাকা যায়? ঠিক, সেজন্য দুজনকে আরও কাছে আসতে হবে। তোমার আপত্তি না থাকলে আমার আপত্তি নেই বিয়েতে। রঞ্জন বলল, বিয়ে? মালিনী তাকালো। হ্যাঁ, সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া দরকার। তারপর যদি দেখো আমার মধ্যে ওইসব নেগেটিভ ব্যাপার প্রচুর পরিমাণে রয়েছে, যা এত এত বছর একা থাকার পর আমি বললেও শুধরাতে পারবো না, তাহলে তুমি কি করবে? তোমার সম্পর্কেও তো আমার একই কথা মনে হতে পারে। হয়তো, তবে যে কোনো নারী পুরুষ বিয়ের আগে এই ঝুঁকিটা নিয়ে থাকে। সম্পূর্ণ অচেনা দুজন মানুষ বিয়ের মাধ্যমে একত্রিত হয়ে নিজেদের জেনে নেয়। রঞ্জন, যেটা 22-25-এ করা হয় সেটা তোমার আমার বয়সে সম্ভব নয়। আমরা দুজনে অনেককাল একা থেকে নিজস্ব ধ্যান ধারণা অভ্যেস তৈরি করে নিয়েছি। ধরো, আমি রাত 2টো পর্যন্ত বই পড়ি, তার আগে ঘুমোতে পারি না, উঠি সকাল 9টায়। এটাই আমার অভ্যেস। এর ব্যতিক্রম হলেই মেজাজ গরম হয়ে যায়। তোমার অভ্যেস রাত 10টার মধ্যে শুয়ে পড়া, ভোর 5টায় ওঠা। তুমি যদি বিয়ের পর ভোর 5টায় আমাকে তুলতে চাও, তাহলে আমি মেনে নেব? হাসলো মালিনী। এটা একটা স্থূল উপমা। বিয়ের পর আমি জানতে পারলাম তোমার ব্লাড সুগার খুব হাই।
আমি চিন্তায় পড়ব, মনে হবে অকারণে তোমার সঙ্গে নিজের ভাগ্য জড়ালাম কেন। তাহলে খোলাখুলি আলোচনা করা যেতে পারে। তা হয় না। দেখো, বিয়ের ব্যাপারে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তোমার মেয়ে আছে, তার সঙ্গে কথা বলতে হবে তোমাকে। কিন্তু এই বয়সে এসে বিয়ের কথা ভেবে ভয় হচ্ছে আমার। যদি ব্যাপারটা ফেল করে। মালিনী মাথা নাড়ল। রঞ্জন ভেবে পাচ্ছিল না এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। দিন 10 ধরে দেখা হতেই এই প্রসঙ্গ উঠেছে। শেষ পর্যন্ত প্রস্তাবটা এলো মালিনীর কাছ থেকেই। চলো, আমরা কোথাও গিয়ে একসঙ্গে বেশ কিছুদিন থাকি। থাকতে থাকতে দেখি আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। রঞ্জন অবাক। কোথায়? ভারতবর্ষের এমন কোনো জায়গা যেখানে আমাদের কোনো পরিচিত মানুষ থাকবে না। বা কতদিন? ধরো 9 কি 10 মাস। মালিনী হাসল। 1 বছর নয় কেন? ওই সময়ের মধ্যে তো সন্তান জন্ম নেয়। সবকিছু ঠিক চললে বিয়ে হবে। কোথায় যাবে? কোনো পাহাড়ি শহর, ঠান্ডা ঠান্ডা, খুব কম মানুষ যায়। আমরা একটা বাড়ি ভাড়া করে থাকবো। জায়গাটা তুমি ঠিক করো। মালিনী বলল। এখানকার কাউকে না কাউকে কিছু বলতে তো হবে তোমাকে। বলবো 10 মাসের জন্য বাইরে যাচ্ছি কাজ নিয়ে। এটাও তো একটা কাজ। নিজেদের জানতে চাওয়াটা কি কাজ নয়? মালিনী হাসল। বেশ, মিলানকে তাই বলবো। আরেকটা কথা। মালিনী বলল। বলো। যা খরচ হবে এই 10 মাসে, যদি অবশ্য ততদিন একসঙ্গে থাকা সম্ভব হয়, তার দায়িত্ব দুজনে নেব, অর্ধেক অর্ধেক। মালিনী গম্ভীর হল। না, তা হয় না। প্রবল আপত্তি জানালো রঞ্জন। হয়। আমি মেয়ে বলে তোমার ইগোতে লাগছে। স্বামী স্ত্রী চাকরি করলে স্ত্রীর টাকা সংসারে খরচ করা হয় না। তর্ক করল না রঞ্জন, তবে স্থির করল বাস্তবে ওটা হতে দেবে না। এরপর পরিকল্পনাকে বাস্তবায়িত করার আয়োজন চলল। এখানকার সবকিছু গুছিয়ে রেখে যেতে হবে। 21 দিন আগে টিকিট দুটো কেটে ফেলা হলো। আজ মালিনীকে খুব সুন্দর দেখাচ্ছে। সাদা সালোয়ার কামিজের একটা আলাদা মহিমা আছে। চুলগুলো বেঁধেছে একটু উঁচু করে। মালিনী দরজা খুলতেই তার দিকে মুগ্ধ চোখে তাকালো রঞ্জন। মালিনী চোখ ছোট করল। কি দেখছো? দরজা বন্ধ করে মালিনীকে জড়িয়ে ধরল রঞ্জন। তোমাকে। মালিনী বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন? রঞ্জনের বুকে মালিনীর মুখ, কান। বলল, তোমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে দাও। কি বলছে ও শুনি। মালিনী, মালিনী, মালিনী। ছাই। হেসে উঠল মালিনী। নিজেকে সরিয়ে নিয়ে বলল, ও ঘরে গিয়ে বসো। তোমার জন্য একটা দারুণ খাবার বানিয়েছি, নিয়ে আসছি। এইটা লাভ হয়েছে, সম্পর্ক তৈরি হয়। এখানে এলেই নতুন নতুন খাবার পাওয়া যায়। দারুণ রাঁধে মালিনী। খাবার খাওয়া শেষ হলে মালিনী বলল, আমি কিন্তু তৈরি। তুমি মেয়েকে নিশ্চয়ই বলনি কিছু। বলবো, আজ রাত্রেই বলবো। আর কিন্তু দিন 4 বাকি আছে। মালিনী মনে করিয়ে দিল। আমার মনে হয় পোশাক ছাড়া কিছু প্রিয় বই, গানের ক্যাসেট সঙ্গে নিতে পারো। বেশি মালপত্র নিয়ে তো যাওয়া যাবে না। রঞ্জন বলল, তুমি তো ওষুধ খাও, 10 মাসের ওষুধ স্টকে রেখো। মনে করিয়ে দিল মালিনী। তাহলে আমরা ডালহৌসিতে যাচ্ছি। রঞ্জন হাসল। প্রথমে, তারপর ঠিক করে নেব কোথায় থাকব। খুশিতে মুখ উজ্জ্বল মালিনীর। পরদিন মিলান এলো দুপুরে। ওকে আসতে বলেছিল রঞ্জন।
ইস, কি করে রেখেছো বাড়িটাকে? এসেই চেঁচালো মিলান। কেন, ঠিকই তো আছে। চারপাশে তাকালো রঞ্জন। আলমারির বইগুলো কিভাবে পড়ে আছে দেখেছো? অনেকগুলো বই নেই, যে এসে চায় তাকে দিয়ে দাও। তোমার খাটের কভারটা পাল্টাওনি কেন? ওটা পাল্টে কাজ নেই এখন, বস এখানে। কি ব্যাপার বলো তো? মিলান বলল। তেমন কিছু না, এই ধর মাস দশেকের জন্য আমি বাইরে যাচ্ছি। সে কি? কোথায়? হাঁ হয়ে গেল মিলান। কথাটা বলে ফেলার পর মনে জোর এলো রঞ্জনের। এক জায়গায় নয়, অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। বুঝতেই পারছিস, বহু বছর বাইরে যাই না। হাসল রঞ্জন। আমাকে আগে বলনি কেন? মুখ ভার মিলানের। সবকিছু ঠিকঠাক না হতে কি করে বলবো? কিন্তু তুমি 10 মাস ধরে শুধুই বেড়াবে, একা একাই? মিলান সন্দেহ স্পষ্ট করল। ধুর, বেড়াবো কে বলল? একটা চ্যারিটেবল প্রোগ্রাম নিয়ে বিদেশ থেকে কয়েকজন আসছেন, তাদের সঙ্গে কাজ করব। রঞ্জন বলল। যদি তোমার শরীর খারাপ হয়, কে দেখবে তোমাকে? আমি কি একদম বুড়ো হয়ে গিয়েছি? তাছাড়া সব ওষুধ সঙ্গে নিয়ে যাচ্ছি। কবে যাবে? দিনটা বলল রঞ্জন, বলে ভয় এলো মনে। যদি ও সিএফ করতে যেতে চায়? ও মা, তাহলে তুমি অনেক আগেই ঠিক করেছো, আমাকেই বলনি? না রে, বললে তুই যদি রেগে যাস তাই বলিনি। আমি তো এখনো রেগে যেতে পারি। না মা, রাগিস না। তুই রাগলে আমি যেতে পারবো না। রঞ্জন আন্তরিক। আমার ভালো লাগছে না। তোমাকে কিভাবে যোগাযোগ করব? কোনো একটা জায়গায় তো থাকবো না, আমিই তোকে ফোন করব। না, তুমি একটা মোবাইল নাও, তাহলে আমি তোমাকে ফোন করতে পারবো। মোবাইল? অনেক খরচ। শুনল না মিলান। পরের দিনই একটা নোকিয়া মোবাইল সেট এনে দিয়ে গেল। ভারতবর্ষে যে কোনো জায়গায় যন্ত্রটি নিয়ে গেলেও কথা বলা যাবে। সেটের দাম কত জানতে চাইলে কিছুতেই মুখ খুলল না মেয়ে। বলল, তোমার কাছে রাখতে দিলাম, ফিরে এলে আমাকে দিয়ে দিও। কখন কোন ট্রেনে যাচ্ছ? ট্রেন নয়, প্লেনে। বলে ফেলল রঞ্জন। তাই? কখন ফ্লাইট? সকাল 9টা। রঞ্জন মিথ্যে বলতে পারল না। কথা ছিল দুজনের কেউ কলকাতার সঙ্গে সংযোগ রাখবে না, যতদিন বাইরে থাকবে। এক্ষেত্রে মোবাইল সেট সঙ্গে রাখা ঠিক কিনা তা নিয়ে ধন্দে পড়ল রঞ্জন। মালিনীকে বলতে কেউ বলতে পারল না সে। হয়তো আপত্তি জানাবে সে, মেয়ের সেন্টিমেন্ট বুঝবে না। যাওয়ার আগের বিকেলে রঞ্জন বলল, সকাল 8টায় এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমি রেডি থাকবো, তুমি ট্যাক্সি নিয়ে আমাকে তুলে নিয়ে যেও। না, আমার দেরি হলে তুমি টেনশনে পড়বে, তার চেয়ে তুমি সোজা চলে যেও। আগেই যেও, আমি পৌঁছে যাব। মালিনী তাকালো, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। পুরো ফ্ল্যাট বন্ধ করে 10 মাসের জন্য নিশ্চিন্ত হয়ে বেরোতে যাবে। এই সময় মিলান এসে হাজির, সঙ্গে জয়ন্তও। গাড়ি জয়ন্তরই। ওরা এয়ারপোর্টে পৌঁছে দিতে এসেছে। কিছু করার নেই। মিলান যদি মালিনীকে দেখে তাহলে কি ভাববে তা নিয়ে এখন আর ভেবে কোনো লাভ নেই। এয়ারপোর্টে যখন পৌঁছল ওরা, তখন ঘড়িতে 8:15। গিয়ে খবরটা শুনে হাঁপ ছেড়ে বাঁচল রঞ্জন। দিল্লির নির্দেশে সিকিউরিটির কারণে টিকিটবিহীন কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেড়াতে আসা দর্শকদের জন্য টিকিট বিক্রি বন্ধ। শেষ মুহূর্তে ওকে জড়িয়ে ধরল মিলান। মুখ কাঁদো কাঁদো হলো। ওর মাথায় হাত বুলিয়ে জয়ন্তকে দেখতে বলে ভেতরে ঢুকল রঞ্জন সুটকেস নিয়ে। দূর থেকে মালিনী তাকে দেখতে পেয়ে হাত নাড়াচ্ছিল। এগিয়ে গেল রঞ্জন। বোর্ডিং কার্ড নিয়ে সিকিউরিটি করে যখন ওরা প্লেনে ওঠার ডাকের অপেক্ষায়,
তখন মালিনী বলল, মেয়ে এসেছিল এয়ারপোর্টে। হ্যাঁ, আমি জানতাম ও আসবে। কি করে জানলে? মালিনী হাসল, কিছু জবাব দিল না। ভালো লাগলো না রঞ্জনের। শুরুতেই যেন দুজন দুজনকে কিছু লুকোচ্ছে। কালোকে সোজা এয়ারপোর্টে চলে যেতে বলেছি বলে কি সন্দেহ করেছিল মেয়ের জন্য রঞ্জন একসঙ্গে যেতে চাইছে না? কিন্তু গতকালও তো সে জানতো না মিলান তাকে পৌঁছে দিতে আসবে। দিল্লিতে নেমে প্লেন পাল্টে পাঠানকোটে পৌঁছতে দুপুর 2টো বেজে গেল। গিয়ে জানল ট্যাক্সি নিয়ে শহরে যেতে হবে। সেখানকার বাস স্ট্যান্ডে ডালহৌসির বাস ধরতে হবে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা ডালহৌসিতে যাওয়া যায়। ট্যাক্সিওয়ালারা যে টাকা চাইছিল তা অতিরিক্ত বলে মনে হচ্ছিল ওদের। শেষ পর্যন্ত বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শহরে যাবে ঠিক করল ওরা। এই সময় এক প্রবীণ ভদ্রলোক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনারা ডালহৌসিতে যেতে চাইছেন? আমার গাড়িতে যেতে আপত্তি আছে কি? আপনি? আমি ওখানেই থাকি, ছেলেকে প্লেনে তুলতে এসেছিলাম, একা ফিরব, তাই আপনারা সঙ্গে গেলে আমার খারাপ লাগবে না। একেই হয়তো বলে হাতে চাঁদ পাওয়া। যেতে যেতে ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। এককালে এয়ারফোর্সে ছিলেন, ডাক্তার, এখন ডালহৌসিতে বাড়ি করে আছেন। নাম রাজীব কাপুর। রঞ্জনরা কলকাতা থেকে আসছেন শুনে নিজের কলকাতা বিষয়ক অভিজ্ঞতা জানালেন। মিস্টার কাপুর ধরে নিলেন রঞ্জনরা ট্যুরিস্ট। কোন হোটেলে থাকলে সুবিধে হবে তা জানাচ্ছিলেন। মালিনী তার ভুল ভাঙাল। আসলে আমরা কিছুদিন এখানে থাকতে চাই, ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে, তাই। ও, তাহলে মিসেস স্মিথের গেস্ট হাউসে যেতে পারেন। মাসখানেক থাকলে উনি শুনেছি খুব সস্তায় ঘর দিয়ে থাকেন। মিস্টার কাপুর বললেন। ড্রাইভারের পাশে বসেছিলেন মিস্টার কাপুর, পেছনে ওরা। এ ব্যাপারে ওরা কোনো কথাই বলতে চাইছিল না। এই ভদ্রলোকের সাহায্য চাইলে নিশ্চয় কোনো বাড়ি ভাড়া নিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু উনি জানবেন ওরা কোথায় উঠেছে। একজন সাক্ষীকে শহরে রাখা ঠিক নয়। পাঠানকোট থেকে ডালহৌসির রাস্তা খুবই সুন্দর, কিন্তু আলো পড়ে গেল দ্রুত। শহরে পৌঁছতে রাত হয়ে গেল। মিস্টার কাপুর ওদের মিসেস স্মিথের গেস্ট হাউসে নামিয়ে দিয়ে চলে গেলেন, আবার দেখা হবে বলে। মিসেস স্মিথ একজন বৃদ্ধা অ্যাংলো ইন্ডিয়ান। দৈনিক ঘর ভাড়া 500 টাকা। 1 মাসের জন্য নিলে 10,000 দিতে হবে। রাত্রের খাওয়া শেষ হলে মালিনী বলল, তুমি তো কলকাতায় একা থাকলে পান করতে, আমার জন্য সেটা বন্ধ করেছ? পান করতাম শুনলে মনে হবে মাতাল ছিলাম, তা নয়। 2 পাত্র খেলে শরীর ভালো থাকে, নেশাও হয় না, তাই খেতাম। এটা ঠান্ডার জায়গা, নেশা না হলে খেতে পারো। তুমি খাবে? আমি তো কখনো খাইনি। তুমি খেলে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। রঞ্জন হাসল। তার মানে তুমি আমাকে নষ্ট করতে চাও এই বয়সে? মালিনী হাসল। ডালহৌসি এমন একটি পাহাড়ি শহর যেখানে ব্রিটিশদের ছোঁয়া এখনো লেগে রয়েছে। মালিনীর খুব ভালো লাগছিল সারা দিন ধরে ঘুরে দেখতে। রঞ্জনের মনে হচ্ছিল এই শহর যেন সারাদিন আলস্য জড়িয়ে চুপচাপ বসে আছে। সকালের কাগজে বিজ্ঞাপন খুঁজেছিল সে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন। তারা যেমন চাইছে তেমন কোনো বিজ্ঞাপন কাগজে ছিল না। দুপুরে বৃদ্ধ ট্যাক্সিওয়ালার কানে ওদের কথাবার্তা পৌঁছেছিল। বৃদ্ধ জিজ্ঞাসা করল, বাবু, আপনারা কি শহর থেকে দূরে বাড়ি খুঁজছেন? হ্যাঁ, ফ্ল্যাট নয়, বাড়ি, বাগান থাকলে ভালো হয়। রঞ্জন বলেছিল। কতদিন থাকবেন? অন্তত 6 মাস।
এরকম দুটো বাড়ির কথা আমি জানি। ডালহৌসি থেকে 20 মাইল দূরে, খুব নির্জন। দেখবেন? ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করল। নিশ্চয়ই, এখনই যেতে পারি। যাওয়া আসার জন্য 300 বেশি দিতে হবে বাবু। ঠিক আছে। শহর থেকে বেরোতেই চারপাশের ছবিটা বদলে গেল। বড় বড় পাইন আর ইউক্যালিপটাসের গাছের মধ্য দিয়ে সুন্দর পিচের রাস্তা দিয়ে ট্যাক্সি ছুটে যাচ্ছিল। চড়াই উতরাই পেরিয়ে হঠাৎ মূল রাস্তা ছেড়ে বাঁদিকের রাস্তা ধরতেই গ্রামটা চোখে পড়ল। সুন্দর কাঠের বাংলো, বাংলোর সামনে বাগান, পেছনে ভ্যালি। বাড়িগুলোর মধ্যে বেশ কিছুটা দূরত্ব, কোথাও কোনো শব্দ নেই। মালিনী বলল, বাহ, চমৎকার। প্রথম বাড়িটা পছন্দ হলো না বাইরে থেকে দেখেই, কেমন যেন পোড়ো পোড়ো। কিন্তু মিনিট 10 বাদে দ্বিতীয় বাড়িটি দেখে চোখ জুড়িয়ে গেল। গেটের উপর টুলেট বোর্ড ঝুলছে। ট্যাক্সিওয়ালা হর্ন দিতেই পেছন থেকে একটি লোক বেরিয়ে এলো। ট্যাক্সিওয়ালা বলল, এরা বাড়ি ভাড়া চাইছেন, বাড়িটা দেখাও। একতলায় সার্ভেন্টস কোয়ার্টার্স। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চোখ জুড়িয়ে গেল। বারান্দায় টবে অর্কিড ঝুলছে, পায়ের তলায় কার্পেট। দুটো বেডরুম, একটা সিটিং, দুটো টয়লেট, পেছনে জমিতে কিচেন। তারপরে নেমে গিয়েছে মাটি অনেক নিচে, ছোট ছোট বুনো ঝোপ বুকে নিয়ে। এই বাংলোর সামনে বাগান, চারপাশে 5 ফুটের দেওয়াল। রঞ্জন বলল, চমৎকার লাগছে। তোমার? খুব ভালো। মালিনী বলল, কিন্তু দূরত্ব বলছো? না, একজন হোল টাইমার না পেলে অসুবিধায় পড়তে হবে। কেয়ারটেকার সম্ভবত বাংলা বোঝে না। তাকে বলা মাত্রই এক পলকে সমস্যার সমাধান হয়ে গেল। রান্না, কাপড় কাচা এবং ঘর পরিষ্কারের জন্য মহিলা পাওয়া যাবে। আগে কমে পাওয়া যেত, এখন 1000 টাকা মাসে চাইছে। বাজার কেয়ারটেকার করে দেবে। মালিনী জিজ্ঞাসা করল, বাজার কত দূরে? 5 মিনিট ডাইনে হাঁটলে প্রথমে ভিলেজ পড়বে, তারপরেই লালার দোকান। সেখানে পাওয়া যাবে না এমন কিছু নেই। চৌকিদার জানালো। রঞ্জন জিজ্ঞাসা করল, এই বাংলোর ভাড়া কত? মাসে 5000, 1 মাসের ভাড়া অ্যাডভান্স। বাড়িওয়ালা কোথায় থাকেন? পাঠানকোটে। লোকটা একটা স্ট্যাম্প পেপার এনে দেখালো। তাতে কোনো এক হনুমন্ত সিং কেয়ারটেকার সুনীল সন্ধিকে দায়িত্ব দিয়েছেন তার বাড়ি দেখাশোনা করার, ভাড়াটে ঠিক করার এবং ভাড়া আদায় করার। আর কোনো দ্বিধা না করে রঞ্জন 10,000 টাকা দিয়েছিল। পরদিন দুপুরে ওরা এলো অন্য একটি ট্যাক্সিতে। খাওয়া দাওয়া সেরে এসেছিল। কেয়ারটেকার ভাড়ার রসিদ এবং চাবি দিয়ে বলল, সুজাতা এসেছে, ওর সঙ্গে মেমসাহেব কথা বলুন। লোকটা ডাকতেই একটি অল্প বয়সী মেয়ে উঠে এলো উপরে। মিষ্টি দেখতে, পরিষ্কার জামা কাপড়। সে 1000 টাকা নেবে। ভোর 6টায় আসবে, 10টায় চলে যাবে। আবার বিকেল 3টের সময় এসে কাজ শেষ করে 6টায় চলে যাবে। মালিনী বলল, তুমি এখানেই থাকতে পারবে না? না মেমসাহেব। কেন? মেয়েটি হাসল। আমি এখানে থাকলে আমার বর খুব কষ্ট পাবে। রঞ্জন মুখ ঘুরিয়ে নিল। মেয়েটাকে মালিনীর খুব ভালো লাগলো। সংসার চালু হয়ে গেল। বাজার করে আনলো কেয়ারটেকার। চা বানিয়ে দিল সুজাতা। চা খেয়ে রঞ্জন আর মালিনী হাঁটতে বের হলো। এখন এখানে বেশ ঠান্ডা, তবে সহ্যের অতিরিক্ত নয়। একমাত্র বাতাসের চলাফেরা ছাড়া কোনো শব্দ নেই। 2-3টে বাড়ি রাস্তার পাশে ঝুম মেরে বসে আছে। লোকজন নেই। সম্ভবত গরম পড়তে এখানে ছুটি কাটাতে আসার জন্য বাড়িগুলো তৈরি হয়েছিল।
বাঘ ঘুরতেই একতলা রঙিন বাড়িটার উপর নজর পড়ল। ছাদের উপর লেখা আছে ভিলেজ পাব। মালিনী বলল, এই তাহলে পাব? ইংরেজি উপন্যাসে পড়েছি। ভেতরে যাবে? আছি যখন তখন যাওয়া যাবে একদিন। রঞ্জনের খুব ইচ্ছে করছিল, কিন্তু মালিনী নিষ্পৃহতা দেখে কথা বাড়াল না। আর একটু এগোতেই খাবার দোকান চোখে পড়ল। দোকানে এখন বেশ কিছু ক্রেতা। দোকান না বলে বাজার বলাই বোধহয় মানানসই। সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, মশলার বাজার, স্টেশনারিজের বাজার, কি নেই। তার একপাশে হুইস্কি রামের শোকেস। মালিনী বলল, বাহ, অল ইন ওয়ান। আর কোথাও যাওয়ার দরকার হবে না। নিশ্চয় শহর থেকে দামও বেশি। সেটাই স্বাভাবিক। শহরে যাওয়া আসার সময় এবং পয়সা বেঁচে গেলে একটু বেশি দাম দেওয়া যেতে পারে। তোমার হুইস্কি মিলবে না? পরিচিত ব্র্যান্ড দেখতে পেল না রঞ্জন। সেলসম্যান বলল, সাহেব যদি রেগুলার নেন তাহলে কালই শহর থেকে স্টক আনিয়ে রাখব। রঞ্জন প্রতিশ্রুতি দিল। আর একটু ঘোরাঘুরি করতে না করতেই আলো কমে এলো, যদিও ঘড়িতে এখন মোটে 5টা। আর একটু ঘোরাঘুরি করতে না করতেই আলো কমে এলো, যদিও ঘড়িতে এখন মোটে 5টা। মালিনী হঠাৎ বলল, মদের ব্যাপারে তোমরা বোধহয় দ্বিচারি নও। কেন? ও, অন্য ব্র্যান্ড নিলাম না বলে বলছো? ও তো বলল আনিয়ে রাখবে। তাছাড়া আমার সুটকেসে একটা আছে। সে কি, দুরাত খাওনি কেন? তোমার সঙ্গে মানিয়ে নেই আগে। ধ্যাত, জানো, আমার এখানে এসে খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে? নতুন জীবন। এরকম জীবনের স্বপ্ন দেখতাম এক সময়ে, পাইনি। মালিনীর কাঁধে আলতো করে হাত রাখতেই সে রঞ্জনের বুকের কাছে চলে এলো। আমরা এখানে বাকি জীবন থাকতে পারি? পারি। তুমি হাঁপিয়ে উঠবে না তো? বেশি শীত পড়লে দুজনে কলকাতায় বেড়াতে যাব। সেটা বিয়ের পর। বিয়ে? এখানেই বিয়ে করবে? মন্দ হয় না, তাই না? হাসলো মালিনী। রান্না করে টেবিলে খাবার সাজিয়ে সুজাতা বলল, এখানে সবাই 7টায় ডিনার করে। আপনারা যদি তখন খান তাহলে খাবার গরম থাকবে। ঠান্ডা হলে আমি গরম করে নেব। কাল কখন আসছো? ঠিক 6টায়। সুজাতা চলে গেল। পাজামা পাঞ্জাবির উপর শাল চাপিয়ে বারান্দার বেতের চেয়ারে বসল রঞ্জন। মালিনীর গায়ে এখন কালো শাল। বলল, বাইরে বসলে ঠান্ডা লাগবে না? এখনো লাগছে না, বসো। মালিনী বসল। কি শান্ত চারধার। ডাকাত নেই তো? ডাকাতেরা জানে আমাদের কাছে কিছুই পাবে না। রঞ্জন হাসল। এখন বলো, এই দুরাতে আমাকে কেমন লাগছে? এমন করে জিজ্ঞাসা করছো যে মনে হচ্ছে আমি এক্সামিনার। তুমি একটা ব্যাপারে কিছু বলনি। কি? মিলান বলে ঘুমালে আমার নাক ডাকে, চিত হলে আর রক্ষে নেই। ও, তাই তুমি উপুর হয়ে শুয়েছ? আমি ভাবছিলাম ওভাবে কি করে সারা রাত ঘুমাও। না না, হালকা, খুব কর্ণবিদারক আওয়াজ বের হয়নি। আমাকে কেমন লাগছে? আমি মুগ্ধ। আবার বাজে কথা। রঞ্জন উঠে ঘরে এলো। তার প্রিয় হুইস্কির বোতলে সুটকেস থেকে বের করে 2টো গ্লাস আর জল নিয়ে বাইরে এলো। এই না, আমি খাবো না। মালিনী মাথা নাড়ল। কেন? প্রথম রাত এখানে, কাল খাবো। যথা আজ্ঞা। তুমি খুব ভালো। কারণ? আমার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দাও না। তাই?
আমার আবার মাঝে মাঝে মনে হয় কেউ তার ইচ্ছে দিয়ে আমায় পরিচালিত করুক, কেউ আমার কথা ভাবুক। রঞ্জন গ্লাসে মদ ঢালল। ওসব ভাবতে মন্দ লাগে না, কিন্তু বাস্তবে হলে মনে হবে তোমাকে শোষণ করা হচ্ছে। যাকে, আচ্ছা, ওরকম কতটা খেলে মাতাল হয় মানুষ? সেটা নির্ভর করে যে খাচ্ছে তার খাওয়ার ক্ষমতা কতটা তার উপর। কেউ 3 বারে মাতাল হয়, আবার কেউ 10 বারেও পরিষ্কার কথা বলে। রঞ্জন গ্লাস তুলল। উল্লাস মানে? অবাক হলো মালিনী। সাহেবদের চিয়ার্স শব্দটির বঙ্গানুবাদ। সঙ্গে বাদাম বা অন্য কিছু না থাকায় একটা অস্বস্তি হচ্ছিল খেতে, সেটা কাটিয়ে উঠল। 3 পেগ খাওয়ার পর হঠাৎ কবিতায় পেল রঞ্জনকে। কয়েক লাইন শোনার পর মালিনী উঠল। চলো খেয়ে নেই। কবিতা শুনবে না? আমি এককালে ভালো বলতাম। দিনের বেলায় শুনবো, এখন থাক। কটা বাজে? মাত্র 8টা। এখনই খাবে? যে দেশে যা নিয়ম। আমি দেখছি খাবার গরম আছে কিনা, তুমি ওসব তুলে এসো। মালিনী চলে গেল। রঞ্জন বিরক্ত হলো। এই সময় সে কখনোই ডিনার করে না। মালিনীর যে কি হলো, কিন্তু আর কথা বাড়ালো না সে। খেতে বসে বলল, অল্প দাও, জাস্ট একটা রুটি আর 2 পিস মাংস। রাত্রে আমি বেশি খাই না। তোমাকে আমি 3 রাত দেখেছি, এত কম কখনো খাওনি। সব রাতে 4টে রুটি, ডাল, সবজি, ডিম খেয়েছ। মালিনী বলল। রঞ্জন জবাব দিল না। রুটি ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুরল। মালিনী নিচু গলায় বলল, তবে হ্যাঁ, এই 3 রাত্রে তুমি ড্রিঙ্ক করনি। মেজাজ খারাপ হয়ে গিয়েছিল রঞ্জনের। নিজেকে সংযত রাখতে ও শুয়ে পড়তে যাচ্ছিল। মালিনী বলল, এ কি, তুমি ব্রাশ করলে না? ও। আবার বাথরুমে গেল রঞ্জন। হঠাৎ মনে হলো মালিনী বড্ড বেশি নিয়ম মেনে চলছে। কিন্তু মুখে কিছু না বলে ঘরে ফিরে জিজ্ঞাসা করল, শোবে না? একটু পরে, তুমি শুয়ে পড়ো। শরীর বিছানা চাইছিল, আর শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল রঞ্জন। ঘুম ভাঙল মাঝরাতে। বাইরে বৃষ্টির শব্দ। তার শরীর কম্বলে ঢাকা। ঘর অন্ধকার। মালিনীকে স্পর্শ করার জন্য সে হাত বাড়াল। মালিনী নেই। তড়াক করে উঠে বসল রঞ্জন। আলো জ্বালল। মালিনী এই ঘরে নেই। ঘড়িতে রাত 2টো। বাথরুম অন্ধকার। বারান্দা দিয়ে পাশের বেডরুমে যেতে হয়। শাল জড়িয়ে সে বারান্দায় এলো। আলো নেভানো। বৃষ্টি এবং বিদ্যুৎ সমানে পাল্লা দিচ্ছে। কনকনে ঠান্ডা। পাশের ঘরে দরজা বন্ধ। শব্দ করতে গিয়ে থেমে গেল রঞ্জন। কাচের জানলার ওপাশে পর্দা। ঘর অন্ধকার। এই সময় জোরে বিদ্যুৎ জ্বলতেই পর্দার ফাঁক দিয়ে এক ঝলকে কম্বলে মোড়া মানুষকে দেখতে পেল সে। মালিনী ও ঘর থেকে বেরিয়ে এসে এই ঘরে ঘুমোচ্ছে। মন খুব খারাপ হয়ে গেল তার। কি এমন করেছে সে যে মালিনী তার সঙ্গে এক ঘরে থাকতে পারল না? কিন্তু এই রাত্রে ঘুম থেকে তুলে প্রশ্নটা করতে গিয়েও করতে পারল না রঞ্জন। ফিরে এলো নিজের ঘরে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তারাই গ্রহণ হয় না এর 2য় পর্ব। এরপরে আসছে 3য় অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই
আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।